জানা স্যার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। কংগ্রেস অধিবেশনের আগে আমরা ভিডিও করেছি, এখন আবার নতুনভাবে ভিডিওগুলো দিচ্ছি, কারণ গভীরে থেকে গভীরতর গিয়ে। প্রথম ভিডিও নিশ্চয়ই যারা দেখেছো বুঝতে পেরেছো কতটা খুঁটিয়ে আলোচনা করেছি। ফলে কি হলো, প্রত্যেকটা অধিবেশনে যা দিয়েছিলাম, যা জানতে আশা করি আবার কিছু পয়েন্ট যুক্ত হলো। এটা হলো কংগ্রেসের উপরে আরেকটি ভিডিও কয়েকটা অধিবেশন নিয়ে, যেগুলো আরও গভীর আলোচনা করেছি। শুধু তবে অনুরোধ রইল, কংগ্রেস অধিবেশন কোথায় বসলো, কে সভাপতি ছিল, এইটুকু জেনে কিন্তু থাকবে না। সেখানে কি কাজকর্ম হয়েছিল, একটা দুটো পয়েন্ট থেমেই শান্ত থাকবে না। একদম সেই সুকান্ত ভট্টাচার্যের মতো রানার ছুটেছে তাই আমাকে সাবজেক্টের মধ্যে, প্রতি টপিকের মধ্যে একদম সেই রানারের মতো গভীরের মতো ছুটতে হবে, ধরতে হবে। যে প্রশ্ন যেখান থেকে দিক আমি করব। শুধু প্রশ্নের পেছনে কিন্তু ছুটবে না, শুধু মক টেস্টের পেছনে ছুটবে না, এমসিকিউ পেছনে ছুটবে না। প্রত্যেকটা টপিককে একটু গভীরে সবিস্তারে যদি আলোচনা করে ফেলতে পারো বা জেনে ফেলতে পারো, দেখবে তোমার কাছে যত কঠিন আনকমন প্রশ্ন বা কনসেপ্টুয়াল প্রশ্ন দিক ক্লিয়ার হয়ে যাবে। আমি শুধু পরীক্ষা দিয়ে গেলাম, এমসিকিউ প্র্যাকটিস করে গেলাম, সাবজেক্টের আমার জ্ঞান কিছুই নেই বা ডেপথ নেই, তাহলে কিন্তু বিপদে পড়ে যাব। তাই কনসেপ্টটা, জ্ঞানটা ডেভেলপ করো, এইটুকু আবেদন রইল। সেই জন্য তোমরা এই ইউটিউব চ্যানেল ফলো করো। আশা করি তোমরা অনেক অভিনবত্ব দিকগুলো জানতে পারবে, এবং যার যেখানটা ক্লিয়ার হয় না সেখানটাও ক্লিয়ার হবে, কিন্তু এই চ্যানেল তোমাদের হেল্প করবে। যাই হোক, আসছি কংগ্রেসের অধিবেশন। প্রথম ভিডিও আমরা 3টে সেশন কেটে দিয়েছিলাম, 1885, 86, এবং তোমরা যাদের কাছে ইন্ডিয়ান হিস্ট্রি বই আছে বা নেটস্টেটে ভারত ইতিহাস বইটা আছে, প্যারালাল স্টাডি করবে, তাহলে অন্যান্য বইকে তোমার সহজে বিট করতে পারবে, বা যে কোনো ছাত্রছাত্রীকে, বন্ধু বান্ধবকে হারিয়ে ফেলতে পারবে। যে কোনোভাবে তুমি বিট করতে হারাবেই তুমি খেলাতে, কারণ এই বই এবং এই ক্লাস কিন্তু অনেকটা তোমাকে আউটপুট দেবে মরাক ভাইটা। তো এবারে আজকে দ্বিতীয় ভিডিওতে আনছি আমরা, একদম কন্টিনিউ, কোনো সময় নষ্ট নয়, 1888 থেকে আনছি। এটা জানি আমরা কংগ্রেসের চতুর্থ অধিবেশন, মার্ক করে দিয়েছি, কোনো অসুবিধা হবে না। ডেট বলে দিয়েছি ডিসেম্বর, আর ডেটটা মূলত ডিসেম্বরই বেশি বসবে। কিছু সেশন বছরে বসেছিল মাঝখানে, সেগুলো দেখতে পাবে তোমরা। যেহেতু উইন্টার ভ্যাকেশন চলে, শীতকালীন একটা ছুটির পর্ব চলে 25 মধ্যে 1 জানুয়ারি, ওই সময় সমস্ত মানুষেরা বিভিন্ন কর্মকাণ্ডের বাইরে বেরিয়েছে একটা সমবেত হয়ে অধিবেশনগুলো করতো। তো 26 থেকে 29 ডিসেম্বর পেয়ে গেছো, চতুর্থ অধিবেশন পেয়ে গেছো। সভাপতি কে করেছিল আর বলতে হবে না, প্রথম ইংরেজের নাম সেটা বলতে হবে না, কোন শহরে বসেছিল বলতে হবে না। আর এই জর্জ ইউল যেন কে ছিল, কলকাতার শেরিফ হয়েছিলেন, যা রাখবে। এবং ইন্ডিয়ান চেম্বার অফ কমার্সের সভাপতি হয়েছিলেন প্রথম ইংরেজ প্রেসিডেন্ট জর্জ ইউল। এবং সেই রিসেপশন কমিটি বা অভ্যর্থনা কমিটির সভাপতি হয়েছিলেন পণ্ডিত অযোধ্যানাথ মরাক ভাইটা। ভীষণ ইম্পর্টেন্ট। এখন এই অভ্যর্থনা কমিটির প্রশ্ন কিন্তু দিয়েছে বিসিএসে, আগামী দিনে এইসব প্রশ্ন দিয়ে দিবে। সভাপতি না দিয়ে রিসেপশন কমিটি চাইবে, সাধারণ সম্পাদকের নাম চাইবে, কিন্তু খেয়াল করবে। আর সাধারণ সম্পাদক হয়েছিলেন কেউ নন, অ্যালান অক্টাভিয়ান হিউ মরাক ভাইটা। তিনি আমৃত্যু পর্যন্ত এই দায়িত্বে কিন্তু ছিলেন মরাক ভাইটা। এবং সেই 1912 সালে গিয়ে দেখবো আমরা যে অ্যালান অক্টাভিয়ান মারা যাবেন। মৃত্যুর পর কংগ্রেসের প্রতিষ্ঠাতা তাকে স্বীকার করা হবে সেই বিহারের বাঁকিপুর অধিবেশনে গিয়ে। যাক, অন্য প্রসঙ্গ, এই অধিবেশনে যোগ দিয়েছিল মেম্বার, বলে দিয়েছি 1248। এই আন্দোলনের সবচেয়ে আকর্ষণীয় ঘটনা হলো আলিগড় আন্দোলনের প্রাণপুরুষ, মুসলিম সমাজের রবিনহুড যাকে বলা হয়, সেই স্যার সৈয়দ আহমেদ খান এবং বেনারসের রাজা শিবপ্রসাদ, নামটা মনে রাখবে। বারাণসীর রাজা শিবপ্রসাদ এবং মুসলিম যে হিন্দু মুসলিম যে দ্বিজাতি তত্ত্বের জনক, আলিগড় আন্দোলনের প্রাণপুরুষ স্যার সৈয়দ আহমেদ খান এই অধিবেশনে যোগ দিয়ে কংগ্রেসের তীব্র বিরোধিতা করেছিল। কংগ্রেসের তীব্র বিরোধিতা শিবপ্রসাদ করেছিল কোন অধিবেশনে, 1888 বা 1888। শিবপ্রসাদ কোথা থেকে পরিত্যাগ করেছিল, উত্তর হবে বারাণসী বা বেনারস। এবং আলিগড় আন্দোলনের প্রাণপুরুষ কে ছিলেন, স্যার সৈয়দ আহমেদ খান। তিনি কোন অধিবেশনে যোগদান করে প্রতিবাদ জানান, উত্তর হবে 1888 এলাহাবাদ সেশন। এই অধিবেশনে স্যার অকল্যান্ড, কলভিন এবং হিউমের মধ্যে, এই অধিবেশনে অকল্যান্ড, কলভিন এবং হিউমের মধ্যে কি হয়েছিল, একটা আলাপ আলোচনা হয়েছিল মরাক ভাইটা। তাহলে কি হবে, অকল্যান্ডের মধ্যে এবং হিউমের মধ্যে একটা আলাপ আলোচনা হয়েছিল, তোমরা দেখতেই পাচ্ছ। সেটা ভালো প্রশ্ন, এটা পরীক্ষা দিতে পারে যে হিউমের সঙ্গে অকল্যান্ড কলভিনের একটা আলাপচারিতা কোন অধিবেশনে হয়েছিল, উত্তর কিন্তু হবে মাদ্রাজ অধিবেশনে, এলাহাবাদ অধিবেশনে বা চৌদ্দ অধিবেশনে। এই অধিবেশনে কি হয়েছিল না, তৎকালীন ভারতবর্ষের যে বড়লাট ছিলেন, সেই ডাপরিন সেন্ট অ্যান্ড্রুজের সঙ্গে ডিনার যে বক্তৃতা হয়েছিল, সেই বক্তব্যটা এখানে পেশ করে দিয়েছিলেন। লর্ড ডাবলিনের সঙ্গে সেন্ট অ্যান্ড্রুজের ডিনার বক্তৃতা কোন অধিবেশনে পেশ করা হয়েছিল, 1888 অধিবেশনে, এলাহাবাদ অধিবেশনে। সেই বক্তব্যের উপর চ্যালেঞ্জ জানিয়েছিল, উত্তর দিয়েছিল কে, মাদ্রাজের গভর্নর ইয়ার্ডলি নটন মরাক ভাইটা। এই 1888 অধিবেশনে আরো তাৎপর্য কি কি ছিল, যেগুলো খুব ইম্পর্টেন্ট, খুব কম বই পাবে তোমরা। যে
ভারতবর্ষে নেশাদ্রব্য সেবনের মারাত্মক বৃদ্ধি পাচ্ছে, মানুষ নেশার প্রতি আসক্ত হচ্ছে। নেশাদ্রব্য সেবনের প্রতি যে মারাত্মক বৃদ্ধি, তাকে রদ করতে হবে। ব্রিটিশ সরকারকে এই বিষয়ে নিরুৎসাহিত করার জন্য অনুরোধ করলো যে বন্ধ করুন এই জিনিসগুলোকে। তাই নেশাদ্রব্য সেবনের মারাত্মক বৃদ্ধির কথা কংগ্রেসের কোন অধিবেশন উত্থাপন করা হয়েছিল এবং ব্রিটিশ সরকারকে বলা হয়েছিল ইমিডিয়েট তা দমন করুন বা কঠোর হাতে নিয়ন্ত্রণ করুন। দেশের শিল্প পরিস্থিতি খতিয়ে দেখার জন্য একটি মিশ্র কমিশন গঠিত হয়েছিল কোন অধিবেশনে, ভীষণ ইম্পর্টেন্ট। দেশের শিল্প পরিস্থিতির খতিয়ে দেখার জন্য একটি মিশ্র কমিটি গঠনের জন্য প্রস্তাব তুলেছিল কংগ্রেস কোন অধিবেশনে। খুব ভালো প্রশ্ন এটা, এগুলো কিন্তু একেবারে চাকরি যারা পায়, র্যাঙ্ক যারা করবে তাদের জন্য এটা। তাই 1888 অধিবেশনে দেশের শিল্প পরিস্থিতি খতিয়ে দেখার জন্য মিশ্র কমিটি গঠন করা হয়েছিল। স্থায়ী ভূমি রাজস্ব বন্দোবস্ত, স্থায়ী ভূমি রাজস্ব বন্দোবস্ত বা পার্মানেন্ট ল্যান্ড রেভিনিউ সেটেলমেন্ট, পার্মানেন্ট ল্যান্ড রেভিনিউ সিস্টেম সম্পর্কে একটা রিপোর্ট করার জন্য প্রাদেশিক কংগ্রেস কমিটিগুলিকে অনুরোধ করা হয়েছিল। অর্থাৎ একটা এআইসিসি আমরা দেখি কেন্দ্রীয় কংগ্রেস কমিটি থাকবে, প্রতিটা প্রদেশে এই স্থায়ী ভূমি রাজস্ব কমিটি বিষয়ে বা বন্দোবস্ত বিষয়ে কমিটিগুলোকে অনুরোধ করা হয়েছিল সঠিকভাবে কাজ করতে। এটা 1888 অধিবেশনের প্রস্তাব ছিল। এইসবগুলো আপনারা জেনে রাখবেন, আগামী পরীক্ষা খুব কাজে লাগবে। নেক্সট প্রশ্ন আসছে 1889 সালে কংগ্রেসের পঞ্চম অধিবেশন লাগ মেরে দিয়েছে। হিউমের জীবনীকার উইলিয়াম ওয়ার্ডন সভাপতি হয়েছিলেন। সেকেন্ড নন ইন্ডিয়ান জর্জ ইউল প্রথম ইংরেজ বা নন ইন্ডিয়ান, ফার্স্ট নন ইন্ডিয়ান। সেকেন্ড নন ইন্ডিয়ান প্রেসিডেন্ট কে হয়েছিল? উইলিয়াম ওয়েডেনবার্ন, যিনি হিউমের জীবনীকার ছিলেন। কোথায় বসেছিল আর বলতে হচ্ছে না, বোম্বাই। এবং ব্রিটিশ কমিটি গঠিত হয়েছিল, ব্রিটিশ ইন্ডিয়া কমিটি কবে গঠিত হয়? 1889। বিসিএসসি কোশ্চেন কিন্তু রিপিট হয়েছে এটা। যাও, 1889 সালে ব্রিটিশ ইন্ডিয়া কমিটি গঠিত হয়েছিল এবং মোট মেম্বার, একটা চমৎকার তথ্য দিয়ে দিই, 1889 সালের অধিবেশনে 1889 জন সদস্য যোগ দিয়েছিল। মারাত্মক তথ্য। এই অধিবেশনে নারীরা যোগ দিবে 10 জন, বাঙালি যোগ দিবে 2 জন। খুব আকর্ষণীয় ঘটনা। রবীন্দ্রনাথের বক্তব্য থাকবে পরবর্তীকালে দেখবো এই কংগ্রেস অধিবেশনে। যাই হোক, সেই 1889 সালে দেখলাম মেম্বার হচ্ছে 1889 জন, বোম্বাইয়ে বসলো। প্রথম মহিলাদের অংশগ্রহণ পেয়েছিলাম। ব্রিটিশ ইন্ডিয়া কমিটি গঠনের প্রস্তাব এখানে তৈরি হয়ে যায় এবং গঠিত হবে, দেখবো আমরা এক্ষুনি। 10 জন মহিলাদের মধ্যে 2 জন বাঙালি ছিলেন, একজন স্বর্ণকুমারী দেবী, একজন কাদম্বিনী গাঙ্গুলি, মোর এক বেইটা। এবং এই 1889 সালের বোম্বাই অধিবেশনে সেই রিসেপশন কমিটি, অভ্যর্থনী কমিটির চেয়ারম্যান হয়েছিলেন স্যার ফিরোজ শাহ মেহতা। মারাত্মক প্রশ্ন। 1889 সালে অভ্যর্থনা কমিটির সভাপতি কে হয়েছিলেন? স্যার ফিরোজ শাহ মেহতা। এবার বিসিএসএ কিন্তু সেকেন্ডটা দিয়েছে, আগামী দিনে পঞ্চম দিয়ে দিতে পারে। এবং সাধারণ সম্পাদক নিযুক্ত হয়েছিলেন আর কেউ নন, সেই কংগ্রেসের প্রাণপুরুষ আইসিএস অফিসার অ্যালান অক্টাভিয়ান হিউম, মোর এক বেইটা। এই 1889 সালে অধিবেশনকে বলা হয় ব্র্যাডলগ সেশন। কেন বলা হয় না, ব্র্যাডলগ খুব দায়িত্বে, চার্লস ব্র্যাডলগ যিনি মাদ্রাজের গভর্নর ছিলেন, মনে রাখবে, ইয়ার্ডলি নটনের সমসাময়িক ছিলেন তিনি। এই চার্লস ব্র্যাডলগ 1889 সালের অধিবেশনে বড় ভূমিকা নিয়েছিল বলে একে ব্র্যাডলগ সেশন বলা হয়। মোর এক বেইটা। কংগ্রেসের সমাপ্তি ভাষণ দিয়েছিলেন সভাপতি উইলিয়াম ওয়েডেনবার্ন। তিনি চার্লস ব্র্যাডলগের কাছে একটা বিশর্ম ভাষণ দিচ্ছিলেন, পেশ করেছিলেন কি? আমি জনগণের জন্য না হলে কার জন্য কাজ করব? জনগণের মধ্যে জন্মেছি, জনগণের দ্বারা বিশ্বস্ত আমি মানুষের মধ্যেই মরব এবং আমি কোনো ভৌগোলিক বা জাতিগত সীমাবদ্ধতা জানি না। চার্লস ব্র্যাডলগকে বলছেন সভাপতির ভাষণে উইলিয়াম ওয়েডেনবার্ন। যাক, সে উইলিয়াম ওয়েডেনবার্ন ব্রিটিশ সংসদে, ব্রিটিশ পার্লামেন্টে কি করলেন? একটি সংস্কার বিল আনার প্রতিশ্রুতি দিলেন যে ভারতবর্ষের ডেভেলপমেন্টের জন্য, ভারতবর্ষের রিফর্মসের জন্য, সংস্কারের জন্য আমি একটা কমিটি গঠন করব। উইলিয়াম ওয়েডেনবার্ন ব্রিটিশ পার্লামেন্টে একটি সংস্কার বিল আনার প্রতিশ্রুতি দিয়েছিল কংগ্রেসকে, প্রত্যেকে মনে রাখবে। এছাড়াও এই অধিবেশনে ভারতবর্ষে আর কি করা হলো? ভারতবর্ষে পাবলিক সার্ভিসের সমস্ত সিভিল শাখাগুলি খুলে ফেলা হবে। তাই পাবলিক সার্ভিস কমিশন যে পরীক্ষা হবে তার ব্রাঞ্চগুলো কিন্তু ভারতে খোলা হবে এবং ভারত ইংল্যান্ডে একযোগে পরীক্ষার দাবি জানানো আরো চূড়ান্ত হয়ে যায়। তাই শাখাগুলো ভারতে খোলা হবে, ইংল্যান্ডের পাশাপাশি একসঙ্গে পরীক্ষা নেওয়া হবে। ভারতের যে মুদ্রা সমস্যা রয়েছে, কারেন্সি প্রবলেম আছে, তার উল্লেখ করা হয়েছিল এই 1889 অধিবেশনে। এবং কংগ্রেস প্রতিটি সার্কেল থেকে প্রত্যাবর্তনযোগ্য প্রতিনিধির সংখ্যা তার মোট জনসংখ্যার প্রতি মিলিয়নে 5 জন স্থির করেছিল। মিলিয়নে 5 জন স্থির করেছিল। প্রত্যাবর্তনযোগ্য প্রতিনিধিদের সংখ্যা স্থির করলো কংগ্রেস, যে 5 মিলিয়ন পিছু একদিন করে আমরা সার্কেল ওয়াইজে মেম্বার স্থির করে দেবো। মোর এক বেইটা। এবারে আসি 1890 সালে অধিবেশন, ভীষণ ইম্পর্টেন্ট। একটা পুনেতে বসেছিল এমার্জেন্সি। যা আমরা বার্ষিক অধিবেশনে আসবো, যেটা সভাপতি করবে ষষ্ঠ অধিবেশনে ফিরোজ শাহ মেহতা, মোর এক বেইটা। যদিও পুনেতে কিন্তু
একটা অধিবেশন বসেছিল 90 সালে সুরেন্দ্রনাথের নেতৃত্বে। এটা স্পেশাল সেশন ছিল, বিশেষ সেশন ছিল। এটা আমাদের আলোচ্য বিষয় নয়। আলোচ্য হচ্ছে 1890 সালে যে অ্যানুয়াল সেশন ছিল, বার্ষিক সেশন, ষষ্ঠ অধিবেশন। 26 থেকে 30 ডিসেম্বর বসেছিল কলকাতাতে এবং সভাপতি ফিরোজ শাহ মেহতা কিন্তু করেছিলেন মোরাক ভেইটা। এবং অভ্যর্থনা কমিটির সভাপতি হয়েছিলেন আর কেউ নন, মনমোহন ঘোষ। 1890 সালটা মার্ক করে রাখবে, ভীষণ ইম্পর্টেন্ট। পুনেতে একটা বিশ্ব অধিবেশন হয়, কিন্তু বার্ষিক অধিবেশন 90 সালে হচ্ছে ফিরোজ শাহ নেতৃত্বে। এটা ষষ্ঠ অধিবেশন ছিল। কোন শহরে বসছে বলার অপেক্ষা রাখছে না। কলকাতা আরিনটে করে বড় ফাংশন আছে, এক্ষুনি আসছি। তো অভ্যর্থনা কমিটির সভাপতি হয়েছিল 1890 সালে মনমোহন ঘোষ। সাধারণ সম্পাদক হয়েছিলেন যুগ্মভাবে দুজন, একজন অযোধ্যানাথ, নাম বলে এসছি, আর একজন অলনাক্তাবেন হোম। কংগ্রেসের কোন অধিবেশনে অযোধ্যানাথ যুগ্ম সম্পাদক হয়েছিল? ভালো করে অপশন খেয়াল করে দেখে আসতে হবে। অলনাক্তাবেন হোম এবং অযোধ্যানাথ যুগ্মভাবে 90 সালে সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছিল। এই 90 সালের ঐতিহাসিক গুরুত্ব ঠিক হলো যে 1892 সালে, আগামী 2 বছর পরে আমরা লন্ডনে একটা কংগ্রেস অধিবেশন বসাবো, যাতে কংগ্রেসের আন্দোলনটা ব্রিটেনে কাছে পরিষ্কার হয়ে যায়, বা একদম মানে মানুষকে বোঝাতে পারি আমরা কংগ্রেসের অ্যাক্টিভিটিটা কি আসলে। 1890 সালে ঠিক করা হয়েছিল যে 1892 সালে কংগ্রেসের অধিবেশন বসানো হবে। কোথায়? না, লন্ডনে। ভালো করে মনে রাখবে এটা, ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন। কংগ্রেসের কোন অধিবেশনে ঘোষণা করা হয়েছিল যে লন্ডনে একটি অধিবেশন বসানো হবে? উত্তর 1890 সালে ঠিক করা হয়। 1892 তাই বসেনি কিন্তু, কারণ 1891 সালে শেষ গিয়ে দেখবো আমরা 1892 সালে লন্ডনে একটা জেনারেল ইলেকশন বা সাধারণ নির্বাচন থাকায় 1890 সালে যে প্রস্তাব তোলা হলো লন্ডনে অধিবেশন বসবে 92 সালে, সেটা কিন্তু বসেনি। সাধারণ নির্বাচনের জন্য সেটা বাতিল হয়ে যায়। যাক, আর কি হলো না, এই অধিবেশনে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে কি করা হলো, যৌথভাবে কংগ্রেসের তরফ থেকে ডেপুটেশন দেওয়া হয়েছিল ব্রিটিশ সরকারের কাছে। এই ডেপুটেশন বাঙালি বড় ভূমিকা নিয়েছিল সুরেন্দ্রনাথ এবং উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়। আর ঠিক কি করা হলো, প্রথম যে সভাপতি হয়েছিল উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়, তিনি ইংল্যান্ডে গিয়ে কংগ্রেসের দাবির প্রতিনিধিত্ব করবেন। তাই কংগ্রেস যে দাবিগুলো করবে সেই নিয়ে ব্রিটেনে পৌরোহিত্য করবেন, ইংল্যান্ডে প্রতিনিধিত্ব করবেন উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়, ঠিক হয়েছিল। এবং আমরা জানি 1890 সালে ভারতের জাতীয় কংগ্রেসের ব্রিটিশ কমিটির জন্য একটি তহবিল মঞ্জুর করা হয়েছিল। 1889 সালে আমরা দেখেছি যে ব্রিটিশ কমিটি কিন্তু গঠিত হয়েছিল। 1890 সালে তারা পত্রপত্রিকা প্রকাশ করেছিল ইন্ডিয়া নামে, এবং ব্রিটিশ কমিটির জন্য একটা তহবিল মঞ্জুর করা হয়েছিল, যে তহবিলে 40,000 টাকা কিন্তু মঞ্জুর করা হয়েছিল। ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, আমি ব্যাখ্যাটা দিয়েও দিচ্ছি, একটুখানি তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। তাহলে 1890 সালে কংগ্রেসের ব্রিটিশ কমিটি লন্ডন শাখার জন্য প্রথম মঞ্জুর করা হলো কত? 40,000 টাকা। এবং 1890 সালে লন্ডনে গড়ে উঠলো ব্রিটিশ কমিটি অফ ন্যাশনাল কংগ্রেস, তোমরা জানো, বিসিএস কোশ্চেন। এবং এই সংস্থা প্রতিষ্ঠা হয়। সভাপতি কে ছিল? উইলিয়াম ওয়েডারবার্ন। সম্পাদক হয়েছিলেন উইলিয়াম ডিগবি। ভালো করে মনে রাখবে, 1889 সালে লন্ডনে গঠিত হয় ব্রিটিশ কমিটি অফ ন্যাশনাল কংগ্রেস। সভাপতি উইলিয়াম ওয়েডারবার্ন, সম্পাদক ছিলেন, সেক্রেটারি ছিল উইলিয়াম ডিগবি। এবং এই সংস্থা 1890 সালে সম্পাদক ডিগবির নেতৃত্বে মুখপত্র হিসেবে প্রকাশ করলো ইন্ডিয়া নামে একটি পত্রিকা। এবং এই দলে যোগ দিয়েছিল রামসে ম্যাকডোনাল্ড, যিনি পরবর্তীকালে ব্রিটিশ প্রাইম মিনিস্টার হবেন। বাঙালি ভারতীয় হিসেবে যোগ দিয়েছিল দাদাভাই নৌরোজি এবং উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়। এইগুলো মনে রাখবে। এবং 40,000 টাকা মঞ্জুর করা ভালো করে মনে রাখবে। এবং 1890 সালে অধিবেশন দেখবো আমরা গিয়ে, মেম্বারশিপ নিচ্ছে 677, 677 জন সদস্য যোগ দিয়েছিল কংগ্রেসের ওই অধিবেশনে। এবং স্থায়ী ভূমি রাজস্ব বন্দোবস্ত দেশের সমস্ত অংশে ছড়িয়ে দেওয়া হোক, বা সম্প্রসারণ করা হোক, বা স্প্রেড আউট করা হোক, এই নিয়ে কিন্তু দাবি চালিয়েছিল কংগ্রেস। তাহলে স্থায়ী ভূমি রাজস্ব বন্দোবস্ত দেশের, ভারতের সমস্ত ছড়িয়ে পড়ুক, এই দাবি করা হলো। মেম্বারটা প্রত্যেকে মনে রাখবে। এবারে আসবো, এই অধিবেশনে বাংলার লেফটেন্যান্ট গভর্নরের সচিব অভ্যর্থনা কমিটিতে যান এবং বললেন যে বড়লাটের বক্তব্য কিছুটা আমাদের ভালো লাগেনি, অবশ্যই দুঃখদায়ক। সেই যে টিকিটগুলি, যা টিকিট কেটে গিয়েছিলেন, সেই টিকিটগুলি, দর্শনের টিকিটগুলো কিন্তু ফেরত দিয়ে দেওয়া হয়েছিল। দর্শনার্থীদের টিকিটগুলি কিন্তু ফেরত দিয়ে দিয়েছিল। এবং লিখেছিলেন ভারত সরকারের আদেশ অবশ্যই এই জাতীয় সভায় সরকারি কর্মচারীদের উপস্থিতি নিষিদ্ধ করেছিল। তাই সরকারি কর্মচারীদের উপস্থিতি নিয়ে কোনো কিছু বলা হয়নি বলে শেষ পর্যন্ত টিকিট কিন্তু ফেরত দিয়ে দেওয়া হয়েছিল। মনে রাখবে এইটা। 1889 সালে ভীষণ ইম্পর্টেন্ট হলো, সেটা হচ্ছে ব্রিটিশ ইন্ডিয়া কমিটি লন্ডনে গড়ে উঠবে। যাও, এবার 1890 সালের অধিবেশনে আসবো আমরা।
এই 90 সালে কি করেছিল না রবীন্দ্রনাথ যোগদান করেছিল। জানি যে রবীন্দ্রনাথ কিন্তু সব সম্মেলনেই কম বেশি উপস্থিত থাকতেন এবং কখনো সম্মতি দিয়েছেন, কখনো আবার তিনি সমালোচনাও করেছেন। তাই প্রতি বছর কংগ্রেসের অধিবেশনে কবিতা, গান কিংবা শুভেচ্ছা বাণী পাঠাতেন কিন্তু আরএন টেগর। তো আরএন টেগরের সঙ্গে কংগ্রেসের একটা বড় প্রগাঢ় সম্পর্ক ছিল। তো যাই হোক 1890 সালে কি হলো না ব্যবস্থাপনা বিষয়ে রবীন্দ্রনাথ বড় ভূমিকা পালন করেছিলেন এবং তার নিজের যে দাদা আইসিএস অফিসার হয়েছিল সত্যেন্দ্রনাথ টেগর, তার লেখা বিখ্যাত গান গাও ভারতের জয়, এই গানটা কিন্তু আরএন টেগর গাইবেন। মোর এক ভাইটা তোমরা 1890 সালে কি দেখেছিলাম রবীন্দ্রনাথ প্রথম আইসিএস যে অফিসার রবীন্দ্রনাথ দাদা সত্যেন্দ্রনাথ ঠাকুর তার বিখ্যাত যে গান গাও ভারতের জয়, এই গানটা গিয়ে শোনানো হলো। কংগ্রেসের কোন দিবসের মতো গান গাওয়া হয়েছিল অনেকে 1896 বন্দে মাতরম বা 1911 সালের জনগণ বলবেন না, এবার 1890 উত্তর নেবে। এবং কলকাতা অধিবেশনে যে সমস্ত বাঙালি যোগ দিয়েছিল একবার দেখে নেওয়া যাক। সেই ফিরোজ শাহ মেহতা, উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়, নলিনী বিহার সরকার, মনমোহন ঘোষ, আরএন টেগর, হেমচন্দ্র মল্লিক এবং সেলি ব্যানার্জি, বেশ কিছু বাঙালি বা ইন্ডিয়ানরা যোগ দিয়েছিল 1890 কলকাতা অধিবেশনে। এবারে আসবো 91 সালের অধিবেশন, ভীষণ ইম্পর্টেন্ট। পি আনন্দ চার্লু, পুরো নাম বলেছি স্যার পালাপাক্কম আনন্দ চার্লু, পুরো নাম স্যার পানাপাক্কম আনন্দ চার্লু, আমাদের PN চার্লু, মোর এক ভাইটা, তিনি সভাপতি হলেন কংগ্রেসের 1891 অধিবেশন। সপ্তম অধিবেশন কোথায় বসেছে দেখো, বল করে দিয়েছি নাগপুর। তাহলে পি আনন্দ চার্লু বা পানাপাক্কম আনন্দ চার্লু সভাপতি হলেন নাগপুর সেশন 1891। এবং অন্ধ্রপ্রদেশের চিতোরের সন্তান নেটিভ পাবলিক ওপিনিয়ন এবং দা মাদ্রাসি পত্রিকায় লিখতেন। তাহলে অন্ধ্রপ্রদেশের চিতোরের সন্তান কে, পি আনন্দ চার্লু, তিনি সভাপতি হচ্ছেন। তিনি আবার নেটিভ পাবলিক ওপিনিয়ন এবং দ্য মাদ্রাসি পত্রিকা ধারাবাহিক লিখতেন। 1891 ডেলিগেটস কত ছিল 812 জন যোগ দিয়েছিল নাগপুর অধিবেশনে। এই অধিবেশনে অভ্যর্থনা কমিটির চেয়ারম্যান বা সভাপতি হয়েছিল, খুব পরীক্ষা দিচ্ছে, এই অভ্যর্থনা কমিটির সভাপতি হয়েছিল আর কেউ নন, শ্রী নারায়ণস্বামী নাইডু, এবং সাধারণ সম্পাদক যুগ্ম দুজন হয়েছিল রক্তবান হেবম এবং পণ্ডিত অযোধ্যানাথ। 1891 সালের অধিবেশন দেখলাম যে অভ্যর্থনা কমিটির সভাপতি হচ্ছেন শ্রী নারায়ণস্বামী নাইডু এবং সাধারণ সম্পাদকের দুজন হিউম এবং অযোধ্যানাথ। এই অধিবেশনে কি ঘোষণা করেছিল কংগ্রেস দেখে নেওয়া যাক। যে লক্ষ লক্ষ মানুষ যে অনাহারে মরছে ভারতবর্ষে, তার করুণ অবস্থা দেখে কংগ্রেস ঠিক করতে পারছে না, কংগ্রেস আরো আন্দোলন জোরদার করবে। তাই লক্ষ লক্ষ মানুষ যে অনাহারে মরছে তাদের জন্য কংগ্রেস একটা প্রস্তাব আনলো জোরালোভাবে 1891 সালে, এবং তাদের অবস্থার উন্নতি কংগ্রেসের প্রধান কাজ। এই অধিবেশনে চূড়ান্ত সিদ্ধান্ত হলো যে কংগ্রেসের বার্ষিক অধিবেশন ভারতে অনুষ্ঠিত হবে যতক্ষণ না সমস্ত প্রয়োজনীয় সংস্কারগুলো সুরক্ষিত করা হয়। তাই প্রতি বছর কংগ্রেস অধিবেশন বসাবে, ব্রিটিশ সরকারকে চাপ প্রয়োগ করবে, তার দাবিগুলো কিন্তু উত্থাপন করবে, ততদিন করে যাবে এরা যতদিন না দেশের সমস্ত মানুষের প্রয়োজনীয় সংস্কারগুলি সুরক্ষিত করছে। মোর এক ভাইটা আর একটা কি ছিল বলেছিলাম তোমাদের যে 1892 সালে ইংল্যান্ডে অধিবেশন বসানো হবে কংগ্রেস থেকে, কিন্তু 1892 সালে আমরা দেখালাম যে লন্ডনে অধিবেশন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও স্থগিত হয়ে যায়, কারণ ওই বছর কংগ্রেসে কিন্তু অধিবেশন করতে পারেনি, লন্ডনে বা ইংল্যান্ডে একটা সাধারণ নির্বাচন ছিল। মোর এক ভাইটা তো যাই হোক, আর এই 1891 সালের অধিবেশনে তাহলে 92 সালে যে অধিবেশন বসবে সেটা 1890 সালে ঠিক হয়, বাতিল হচ্ছে 91 সালে, ইংল্যান্ডে সাধারণ নির্বাচন ছিল বলে। আর কি করা হলো এই অধিবেশনে, আইন পরিষদের সংস্কার, ভারতের দারিদ্র বৃদ্ধি তাকে অবগত করা, অস্ত্র আইন, সামরিক শিক্ষা, একসঙ্গে পরীক্ষা সিভিল সার্ভিস ইংল্যান্ড এবং ভারতবর্ষে, লবণ কর, আয়কর, আবগারি নীতির বিষয়ে সাধারণ রেজুলেশন পাস হয়েছিল মোর এক ভাইটা। এবং সে ব্রিটিশ ইন্ডিয়া কমিটির জন্য টাকাটা উল্লেখ করে দিয়েছে, দেখে নাও। প্রথম ঠিক করা হলো 90 কমিটি গঠিত হয়, আমরা দেখলাম 89 পত্রিকা প্রকাশ পায়, 91 সঙ্গে টাকা মঞ্জুর করা হলো 40,000 টাকা। তো ব্রিটিশ কমিটি লন্ডন 1889 এস্টাবলিশ হয়, 90 সাল ইন্ডিয়ানে পত্রিকা প্রকাশ পায় এবং 91 সালে টাকা মঞ্জুর হলো 40,000 টাকা। মোর এক ভাইটা 1892 সালের অধিবেশন, এটা হচ্ছে 8th সেশন বা 8ম সেশন, সভাপতি করছে উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়। 28 থেকে 30 ডিসেম্বর, প্রত্যেকে মনে রাখবে তোমরা এটা। এবং এলাহাবাদে বসেছিল বলে দিয়েছি অভ্যর্থনা কমিটির সভাপতি, সভাপতি উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়। রিসেপশন কমিটির চেয়ারম্যান হয়েছিলেন বিশ্বম্ভর নাথ। তার অভ্যর্থনা কমিটির বা সংবর্ধনা কমিটির চেয়ারম্যান হন বিশ্বম্ভর নাথ। সাধারণ সম্পাদক হয়েছিলেন দুজন যুগ্মভাবে, একজন অ্যালান অক্টাভিয়ান হিউম। সাধারণ সম্পাদক হয়েছিলেন দুজন, একজন অ্যালান অক্টাভিয়ান হিউম আর একজন সেই পি আনন্দ চার্লু। মনে রাখবে 1892 সালের অধিবেশনে। 1892 সালের অধিবেশনে যে বসলো সেখানে মেম্বার যোগ দিয়েছিল 625 জন, মনে রাখবে। এবং 1892 সালের ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট সদ্য পাস হয়েছে এবং ঠিক সেই বছরেই বসছে কংগ্রেস অধিবেশন। 1892 সালে ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্টের বিরোধিতা করে কংগ্রেস
আইনটাকে বাতিলের জন্য দাবি জানায় মোবারক ভাইটা। যাও, এই আইনটি কেন করেছিল? জনগণের প্রতিনিধি নির্বাচনের অধিকারকে স্বীকৃতি দেয়নি, জনগণের প্রতিনিধি নির্বাচন অধিকার স্বীকৃতি দেয়নি বলে 92 সালের ভারতীয় পরিষদীয় আইন বা ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্টকে মেনে নিতে পারেনি মোবারক ভাইটা। আর কি করা হয়েছিল? কংগ্রেস পাবলিক সার্ভিস কমিশনের রিপোর্ট ভারত সরকারের জন্য যে রেজুলেশন প্রকাশ করা হয়েছিল তার যে দুঃখ প্রকাশ করেছিল যে এই রিপোর্ট কিন্তু ভারতবাসী মেনে নিতে পারবে না। তাই পাবলিক সার্ভিস কমিশনের রিপোর্ট ভারত সরকার বা ব্রিটিশ সরকার যে পেশ করেছিল ভারতবাসীর উদ্দেশ্যে তা মেনে নিতে কিন্তু পারেনি। শেষ পর্যন্ত কি করলো? কংগ্রেস ব্রিটেনের নিম্নকক্ষ হাউস অফ কমন্সে একটি পিটিশন জমা করেছিল প্রতিবাদ জানিয়ে। সেই পিটিশনটা কি করা হলো দেখে নেওয়া যাক। কি বলা হলো এখানে? বলা হলো যে পিটিশনে কি বলা হলো যে ওই আইন আমরা মানবো না, ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট মানতে পারছি না। এছাড়াও উপদ্বীপীয় ভারত ও পাঞ্জাবের পার্বত্য অঞ্চলে যে ফরেস্ট অ্যাক্ট বা বন আইন জারি রয়েছে সেটা খুবই কষ্টকর, এই আইন ভারতবাসী মানতে পারছে না। তাই পার্বত্য অঞ্চলের বন আইন, উপদ্বীপ ভারতের বিভিন্ন প্রান্তে যে বন আইন আছে তাকে বাতিল করতে হবে। এবং এই আইনে তদন্ত করার জন্য কংগ্রেস ব্রিটিশ সরকারের কাছে একটি আন্তরিকভাবে আবেদন জানালো। ইন্ডিয়ান কাউন্সিল একটা দেখবেন এবং বন আইনটা আমরা অবশ্যই দেখুন। আমরা কিন্তু হাউস অফ কমন্স বা নিম্নকক্ষে গিয়ে একটা পিটিশন অলরেডি জমা করে দিয়েছি। এবং এই অধিবেশনে 1892 অধিবেশনে জুরি পদ্ধতি এবং এক্সিকিউটিভ থেকে বিচার বিভাগকে কার্যাবলী থেকে পৃথক করা দাবি আরও স্পষ্ট করে দেওয়া হলো সাধারণ রেজুলেশনের মধ্য দিয়ে। কি করা হলো? যে এক্সিকিউটিভ এবং জুডিশিয়াল ডিপার্টমেন্টটা সেপারেটভাবে যেমন কাজ করে, স্বাধীনভাবে কাজ করে, এবং জুরি পদ্ধতির উপর আলোকপাত করা হলো 1892 অধিবেশনে। এই নিয়ে সাধারণ রেজুলেশন পাস করা হলো। এবং খুঁটিয়ে চেষ্টা করছি। এই ভিডিও কেমন লাগলো প্রত্যেকে জানিও, ভালো লাগলে শেয়ার করো, প্রত্যেকে লাইক করো, কমেন্ট করো। তোমাদের আবদার কিন্তু জানাসারি করেই যাবে। এরই কোয়ারি থাকলে আমার সাথে যোগাযোগ করে নিও। নতুন তোমার নিশ্চয়ই জানো নেট সেটে ব্যাচ চালু হয়েছে, এসএসটি ব্যাচ চালু হয়েছে, WCC ব্যাচ চালু হয়েছে। যারা ইন্টারেস্ট থাকবে, আগ্রহ থাকবে, তোমরা জানাসারের পেড ব্যাচে আসতে পারো। ফোন নম্বর তো স্ক্রিনে দেওয়া গেছে, তোমরা দেখে নেবে সবাই। ওকে, বাই।